হাই গাইস, আমি সাঞ্জ ব্যানার্জি, অ্যাজ এ ফিটনেস মডেল, বডি বিল্ডার, ফিটনেস কোচ। তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তুমি আশা করি চিনতেই পারছো সবাই, দৈপায়ন চক্রবর্তী, নিউরোলজিস্ট, কলকাতা। তো কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। তুমি আবার আমরা একসাথে কাজ করছি আজকে। আমরা আগে কাজ করেছিলাম 2023-এ, তো আবার অনেক বছর পর। কত বছর পর হবে? 2023, হ্যাঁ, তার মানে 26, প্রায় 3 বছর। তো আজকের টপিকটা কিন্তু শুধু মানে নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি নিয়ে নয়, সত্যি কথা বলতে আজকের টপিকটা দৈপায়নদার নিজস্ব লাইফস্টাইল নিয়েও, এবং দৈপায়নদার যে আজকে সাকসেস, এভাবে নিউমারোলজিতে আসা, সবার উপকার করা, তো এইখানে কি করে আসলো সব কিছু নিয়েই কিন্তু ভাবলাম আজকে ব্লগটা হবে, ঠিক আছে? সো আমি দৈপায়নদাকে একের পর এক প্রশ্ন করবো, অবশ্যই দৈপায়নদা আমাকে উত্তর দেবে, কোঅপারেট করবে আমার সাথে। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি, আগে তোমার লাইফস্টাইল নিয়ে আসি ভালো করে। তুমি লাইফস্টাইলটা কীরকম রুটিন করো? মানে দেখো, মানে সবাই জানতে চায় যে নিউমারোলজিস্ট যারা হয় তারা সবার প্রবলেম সলভ করে, কিন্তু তারা নিজেদের লাইফস্টাইলটা কীরকম কাটায়, বিশেষ করে তুমি লাইফস্টাইলটা কীরকম করো সেটা আমি জানতে চাই, এবং সবাই জানতে চায়। হ্যাঁ, দেখো, আমাদের অনেক কিছু জিনিস মেনটেন করতে হয় নিজের লাইফস্টাইলে, ঠিক আছে? অনেক রুটিন থাকে, আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু রেস্ট্রিকশনস রাখতে হয়, কারণ আমাদের অনেক রেমেডি দিতে হয় লোকেদের, ঠিক আছে? তো সেই রেমেডিগুলো যখন দেওয়া হয় তখন সেগুলো যেহেতু শোধন করা হয়, সেজন্য আমাদেরকেও খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনসগুলো মেনটেন করতে হয়। এবং সকাল থেকে ধরো অনেক ফোন আসে, তো সেগুলো রিসিভ করা, সেগুলো ইয়ে করা, তারপরে ক্লায়েন্ট দেখা, ঠিক আছে? এই করে করে তারপর অনলাইন কনসালটেশন হয়, অফলাইন তো হয়, অনলাইন হয়। তো সেইগুলো সমস্ত করে তারপর আবার সারাদিনই এভাবেই চলে, তারপর রাত্রি পর্যন্ত চলে, তারপর নিজস্ব অন্যান্য কাজকর্ম সেরে ঘুমোতে ঘুমোতে খেয়ে দিয়ে অনেক রাতই হয়, আবার সকাল উঠে পড়া। তো এইটাই আর কি মেইন থাকে, ঠিক আছে? হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, তোমার মানে আজকে নিউমারোলজিস্ট তোমাকে সবাই চেনে, হ্যাঁ। তো তোমার এই লাইনে আসলে মানে ছোটবেলা কোনো প্ল্যান ছিল বা কিছু ছিল, মানে যে আমি নিউমারোলজিস্ট হবো বা কিছু হবো? নিউরোলজিস্ট হবো এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা, ঠিক আছে, মানে তোমার প্ল্যান কি ছিল? মানে ছোটবেলাতে কি ভাবতে আমি কি হবো বড় হয়ে, মানে অ্যাজ এ জব করবো না বিজনেস করতে যাবো? দেখো, ছোটবেলা থেকে যেহেতু আমার বাবা মা দুজনেই জব করতেন, আচ্ছা আচ্ছা, তো অবভিয়াসলি আমার মাথাটাও ছিল যে আমি জব করবো। জব, তো বেশি তো অত বুদ্ধি শুদ্ধি সে সময় ছিল না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো জবের জন্যই ছিল, এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই জব করেছি, ঠিক আছে? আর অ্যাস্ট্রোলজির দিকে আস্তে আস্তে পরের দিকে একটা ন্যাক হয়েছিল, ঠিক আছে? তো তখন নিউমোলজিটা জানতামই না, বুঝতাম না, মানে এটা যে আছে সেটাই জানতাম না, ঠিক আছে? তো লাইফে এরকম অনেক ইনসিডেন্ট আমার ঘটে যেখানে দেখা যায় যে পরে অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিস কাজ করেনি। হ্যাঁ, এই নয় যে সেগুলো ভুল ছিল, বাট কাজ করেনি, কারণ একটা ওষুধেই তো সব রকম জিনিস সলভ হয় না। আমরা দেখে থাকি যে অ্যালোপ্যাথি অনেক সময় ওষুধগুলো ভুল রিয়াকশনসও করে, ঠিক আছে? তার মানে যে ওষুধটা ভুল ছিল। তো সেই ক্ষেত্রে তখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্টও লাগে, ঠিক আছে? তো সেই সময় আমি তখন দেখলাম যে তাহলে অন্য কিছু একটা ট্রাই করে দেখা যায়, ঠিক আছে? তারপর একজন নিউমোলজিস্টের হদিশ পাই, উনি পুনেতে থাকেন। সেই সময় উনি আমার নামটা দেখে, আমার সে সময় যা প্রবলেম চলছিল সেগুলোকে রেকটিফাই করার জন্য নামটা রেকটিফিকেশন করেন। তারপর সেটাকে পরে লিগাল রেকটিফিকেশনও করি, লিগালি কারেকশনও করি। তো তারপর থেকে কিন্তু আমাকে আর কখনো পেছনে টানতে হয়নি, ঠিক আছে? ওই রেকটিফিকেশনটা করার পরে তারপর থেকে আমি পুরো এগিয়ে গেছি, ঠিক আছে? তখন আমার আস্তে আস্তে নিউমোলজির প্রতি একটু ন্যাকটা জাগে, ঠিক আছে? এবং আমি যখন আমার এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে ছিলাম, কাজে এখানে মানে উপর নিচ এগুলো সবসময় চলছে, ঠিক আছে? প্রায় জব শিফট এগুলো তো সবসময় থাকে, ঠিক আছে? হেকটিক কাজ এগুলো ছিল। তো তখন আস্তে আস্তে আমি একটুখানি এটার দিকে একটু বেশি ন্যাক হই, এবং পরবর্তীকালে যখন নাকি এই করোনা কালে আমাদের সমস্ত প্রজেক্টসগুলো তখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? অনেকে চাকরি চলে যায়, আমার অবশ্য চাকরি যায়নি, কিন্তু আমাদের পেমেন্টস বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? তো সেই সময় আমি তখন ঠিক করি যে না, এবার আমি নিজস্ব কিছু শিখে আমি আস্তে আস্তে এই লাইনেই চলে আসবো, নিজস্ব কিছু একটা করবো। সেই সময় থেকে আমার যাত্রা শুরু হয়, ঠিক আছে? মেইনলি, হ্যাঁ, তার আগে থেকে তারও আগে 5-7 বছর ধরে আমি এগুলো নিয়ে চর্চা করেছি, কিন্তু সেই সময় থেকে আমার অফিসিয়াল যাত্রাটা শুরু হয়, ঠিক আছে? তখন আমি আমার চাকরিটা ছেড়ে করোনাকালে আমি তখন এই ইয়েটা আমি শুরু করি, ঠিক আছে? এবং তারপর আস্তে আস্তে আমার সাকসেসফুল হয়, ঠিক আছে? এইভাবে আমার যাত্রা শুরু, এবং আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি সমস্ত আমার ক্লায়েন্টসের আশীর্বাদে। ধরো একটা কথা বলছি, রাশিদাকে তুমি চেনো ভালো করে। রাশিদা আগে তোমরা দেখেছো পডকাস্টে, উনি এখন নেই আমাদের মাঝখানে।
তো রাশিদার সঙ্গে তোমার যোগাযোগ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল? যোগাযোগ হয়েছিল এই যে এই লাইনে আসার পরে অনেক কিছু জিনিস শিখতে হয়েছে আমার। এবার আমার একাধিক গুরু, ঠিক আছে, কারণ একজনের থেকে তুমি কখনো এটা শিখতে পারবে না, স্বাভাবিক। যেমন তুমিও হয়তো বলবে পরে যে হ্যাঁ তোমারও দেখবে একটা লোকের কাছ থেকে তুমি তো সবার কাছ থেকে নলেজ অনেক জায়গা থেকে শিখতে হয়, ঠিক আছে। হ্যাঁ, একটা লোকের কাছ থেকে শিখে তুমি যা নোট পেলে না সেটা দিয়ে তুমি কাউকে ট্রেনিং দিয়ে পড়াতে পারো, কিন্তু কনসালটেশনটা একটু ডিফারেন্ট। আমি নিজের উইকনেসটা বুঝবোটা কি? হ্যাঁ, ওটা কিন্তু ট্রেনিং আর কনসালটেশনের মধ্যে ডিফারেন্স আছে। আমরা দেখে থাকবো যে আমি কাউকে ছোট বড় করছিলাম বা যারা নাকি স্কুলে পড়াচ্ছে বা কলেজে পড়াচ্ছে একই ধারাপাতে পড়িয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। কারণ একটা সফটওয়্যার কোম্পানিতে ট্রেনারও থাকে, ডেভেলপারও থাকে। ডেভেলপারের ভ্যালুটা কিন্তু বেশি দেওয়া হয়, যদি ট্রেনারের ভ্যালু বেশি হওয়া উচিত, কিন্তু ট্রেনারের প্রবলেমটা হচ্ছে যে ওরা একই জিনিসই পড়িয়ে যাচ্ছে, নতুন কিছু নেই, ঠিক আছে। সো রিসার্চ বেস যখনই কোনো কাজ করতে হয় তখন তুমি যদি কনসালটেন্সিটা না করো, তুমি যদি ক্লায়েন্ট ইন্টারাকশন না করো, তুমি কোনোদিনই সেটা জানতে পারবে না, নিজের আপডেটসগুলো আসবে না যে প্র্যাকটিক্যালি আমি যে শিখলাম সেটা কতটুকু ইমপ্লিমেন্টেবল এবং কতটুকু অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এবার ধরো একটা লোক একটা জানে, আরেকটা লোক আরেকটা জানে, এবার দুটোকে মিলিয়ে দেখো কোনটা ঠিক, তবে তুমি বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল। কাজে গুরু অনেক চেঞ্জ হয়। যেমন ধরো নিউমারোলজি নিয়ে আগে আমরা শুনেছি তোমার কাছ থেকে, তুমি বলেছো ফেস রিডিং যেটা হয়, ফেস রিডিংটা মানে কি করে মানে মানুষকে বোঝা যায়, মানে এটা কি মানে ফেস রিডিং অনেক প্যারামিটার, অবশ্যই 100%। এটাকে বলে সামুদ্রিক বিদ্যা, ঠিক আছে। ফেস রিডিং এ আমাদের চোখের পাতা, চোখের ওপরে আইব্রোজ, গোঁফ, হ্যাঁ ছেলেদের বা মেয়েদের যাই বলো, কারো লোম আছে নেই, চোয়াল, ঠিক আছে, মুখ, ঠিক আছে, কতটা দেখতে রয়েছে, কপাল কতটা চওড়া, এগুলো দেখে কিন্তু বলা যায় মানসিকতা, মনোভাব, বা সে কোন সময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ সে কিরকম। হ্যাঁ, তুমি দেখবে তুমি দেখো এখন খুশি আছো খুব ভালো, যখন থেকে দুঃখী থাকবে তোমার ফেসটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা। হ্যাঁ, রিঅ্যাকশন চেঞ্জ হবে, রাগ হলে খুব রাগ, হাসি হলে খুব হাসি, তো এই জিনিসগুলো ওখান থেকে ধরা পড়ে যায়, ঠিক আছে। তো সিমিলারলি রাউশিদার সঙ্গে পরিচয় যেটা বলছিলাম, তখন এরকমই যে অনেক গুরু আছে, তো একজনের কাছে পড়তে গিয়ে ওখান থেকে আমার আলাপ হয়, তারপরে বন্ধুত্ব হয়, ঠিক আছে। তো এই আর কি ছিল, ঠিক আছে। তো এইভাবেই আর কি ফ্রেন্ড সার্কেল বাড়তে থাকে। তুমি একটা কোচিং এ গেছো, একটা ফ্রেন্ড সার্কেল, একটা কোচিং এ একটা ফ্রেন্ড সার্কেল, এইভাবে আর কি ফ্রেন্ড সার্কেল বাড়তে থাকে। তো এইভাবে আমার বেড়েছিল সে সময়। সেও আমাকে প্রচুর হেল্প করেছিল, আমিও তাকে অনেক হেল্প করেছিলাম, এবং দুজনে দুজনকে দাঁড় করিয়েছিলাম। তারপর একটা সমস্যার জন্য সে এখন নেই এবং, ঠিক আছে, তার একটা ইনসিডেন্ট হয়, সেটা আমরা জানি, ঠিক আছে। তো এইটা হলো ব্যাপারটা। আরেকটা জিনিস মানে অনেকে বোঝে না, নিউ অ্যাস্ট্রোলজিটা অনেকে বোঝে, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে কি স্টোন দেওয়া বা এইগুলো। তো নিউমারোলজিতে মানে ধরো কারো সমস্যা আছে, সেটা কি করে রেমেডি, মানে রেমেডিটা কিরকম টাইপের হয়? দেখো, আমি প্রথমে বলে রাখি, আমাদের যদি বেদিক কালচারে যাওয়া হয় না, তাহলে রেমেডির মধ্যে কিন্তু কখনো স্টোনটা পড়ে না, এটা হচ্ছে পুরো মার্কেটিং করা, ঠিক আছে। রেমেডির মধ্যে পড়ে না, মেইনলি যেগুলো পড়ে সেগুলো হচ্ছে মন্ত্র, ঠিক আছে, যজ্ঞ, ঠিক আছে। হ্যাঁ, এবার তন্ত্র বলে কিছু, তন্ত্র তো আছে কিন্তু ওটা বেসিক্যালি মন্ত্রই, যজ্ঞ করলেই তন্ত্র আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে একটা প্রসেসে ক্রিয়া করে কাজটা করা হচ্ছে, মানে তাবিজ, কবচ, এগুলো হচ্ছে মেইন রেমেডি যায়, রুদ্রাক্ষ যায়, এগুলো হচ্ছে মেইন রেমেডি হয়, ঠিক আছে, টেকনিক্যাল। কারণ এগুলো বেদিক সিস্টেমে তো তখন স্টোন ছিল না, আর স্টোনটা মিললে রাজারা পড়তো, ঠিক আছে, কাজে ওটা এর মধ্যে আসলো না। বিশেষত যখন নাকি ইংরেজরা মার্কেটে এসেছিল আমাদের এখানে ইন্ডিয়াতে, তখন তারা কিন্তু এই স্টোনটা কিন্তু আস্তে আস্তে তারা চালু করেছিল। স্টোনের কাজ খুব ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জিনিস তুমি স্টোনে পারবে না সলভ করতে না, তো সেটার জন্য অন্য কিছু লাগবে। এবার স্টোন হচ্ছে বেসিক্যালি কালার থেরাপি দেয়, ঠিক আছে। তো কালার থেরাপি যখন যায়, তখন কালার থেরাপি দিয়ে অনেক কাজ করানো যায়, ঠিক আছে, কিন্তু সব কাজ তোমার কালার থেরাপি দিয়ে হবে না। কেন হবে না বলছি, ধরো তোমার হাতে একটা আংটি আছে, ঠিক আছে, এবার এই আংটিটা কাজ কি, অ্যাকচুয়ালি কাজটা কি করবে। হ্যাঁ, ধরো কেউ চুনি পড়েছে, তো চুনি যেহেতু লাল রঙের হয়, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ওটা রবির জন্য, তো রবির যে মাউন্টটা আছে না, মাউন্টটাকেও বাড়িয়ে দেয় হাতের। তো যারা পামিস্ট্রি করে তারা বলে যে হাতের যে মাউন্টটা আছে, সেই মাউন্টটা যেরকম হবে সে অনুযায়ী তোমার ভাগ্য হবে। তো ওরা কি করে, এখানে মাউন্টটাকে বাড়িয়ে দেওয়া, হাতের জায়গাটা উঁচু হয়ে যায়, ঠিক আছে। যখন উঁচু হয়ে যায় তখন তোমার ভাগ্যের কিছু না কিছু জিনিস চেঞ্জেস আসে, ঠিক আছে, যার জন্য সমস্ত মানুষের লাইফে আপ এন্ড ডাউনস আসে, তো সেই চেঞ্জেস গুলোকে বেস করে তোমার কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। এইটা ধরা হয় যে সেইটা যখন চেঞ্জ হবে সেটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে তুমি ইন্টারনালি নিজেকে চেঞ্জ করলে তাই হলো।
এবং এর একটা সাইন্টিফিক ব্যাখ্যাও হয় যে আমাদের ভেতরে যে অওরাগুলো থাকে না, সেই অওরাগুলো আস্তে আস্তে ওয়েভলেন্থগুলো চেঞ্জ করে। আমরা একটা অওরা না বাইরে থেকে বার করি, ভেতর থেকে বাইরে বার করি, ঠিক আছে, সেটাও কিন্তু চেঞ্জেস হয়। তো এইটা যখন স্টোনগুলো আমরা ধারণ করা হয়, আমাদের ভেতরে কিছু চেঞ্জেস আসে, তো সেই অওরাগুলো চেঞ্জ হয়। তার জন্য আমাদের কিছু পজিটিভ জিনিস আমরা অ্যাট্রাক্ট করতে শুরু করি। যেমন ল অফ অ্যাট্রাকশনের জিনিস হয় না, when we are positive we attract positive things, আস্তে আস্তে সে কাজও করে। কিন্তু নিউমোলজি বলছে যে সব তো ঠিক আছে, এবার তুমি যখন কারোর সঙ্গে কমিউনিকেট করতে আসো, তোমার তো জেমস স্টোনটা যাচ্ছে না সেখানে। ধরো তুমি আজকে একটা চাকরির জন্য একটা সিভি দিচ্ছ কাউকে বা একটা রিজিউম দিচ্ছ, তোমার নামটা তখন যাচ্ছে, যখন সে তোমাকে ডাকবে সামনে, তারপরে তোমার আংটি ফাংটি পড়ে আছো, সে তুমি কোম্পানিতে চান্স পাবে না পাবে সেটা তখন আসছে, আগে তো ডাকতে হবে। তো ডাকার জন্য তখন নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব জায়গাটা কিন্তু থেকে যায় যে তোমার লাক ফ্যাক্টরটা কতটা, ঠিক আছে, তুমি যেই লোকটার কাছে পৌঁছছো সে তোমার জন্য লাকি, তো ঠিক আছে, তার জন্য তোমার নামটাকে লাকি করতে হয়। তো নামের আমরা কারেকশন করি বা নাম চেঞ্জও হয় অনেক সময়, যদি একেবারেই কারেক্ট না করা যায় তো সেক্ষেত্রে, ঠিক আছে। এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, হ্যাঁ এগুলো সবই লাগে, ঠিক আছে। যারা নাকি সোশ্যাল মিডিয়াতে থাকে তাদের হ্যান্ডেল নেম, ঠিক আছে, এই সবই কিন্তু সব কটাই মানে যেখানে নাকি ABCD ইংরেজিতে রয়েছে আর 1 2 3 4 রয়েছে, যেগুলো ডিসপ্লেড, পুরোটাই কিন্তু নিউমোলজির আন্ডারে পড়ছে, এখানে অ্যাস্ট্রো ব্যাপারটা আসছেই না। আর একটা কোশ্চেন, এটা আমারও কোশ্চেন অ্যাকচুয়ালি, আমি চাই সবাই জানুক, ভিউয়ার্সরাও জানুক। সো তুমি ভেজ খাও, এটা কি নিউমোলজি করার জন্য নাকি এটা মানে নিউমোলজিতে এসছো তাই জন্য, বা এরকম কোনো নিয়ম কিছু আছে নিউমোলজি? এখানে আসবার পরে এই নিয়মগুলো জানতে পারি, ঠিক আছে, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমার চার্ট ওয়াইজও ভেজ খেলে ভালো, ঠিক আছে। তুমি আগে ননভেজ খেতে? আগে ননভেজ খেতাম, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আমরা দীক্ষিত ছিলাম, ননভেজ বলতাম মাংস ডিম খেতাম না কোনোদিন, মাছ খেতাম, পেঁয়াজ ছাড়া খেতাম, ঠিক আছে। এখানে আসবার পরে সেটাও বন্ধ হয়ে গেছে। কত বছর হয়ে গেছে এটা প্রায় ধরো এখন প্রায় 6-7 বছর হয়ে গেল, ঠিক আছে। এটা কি নিউমোলজিতে মানে কি এরকম কোনো ব্যাপার আছে? না না, নিউমোলজিতে ব্যাপার নয়, নিউমোলজি ব্যাপার নয়। এটা ধরো যাদের দেখবে, যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 7 হয়, 3 হয়, ঠিক আছে, 9 হয়, 8 হয়, 4 হয়, এদের উচিত ভেজ খাওয়া, এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। যদি কারোর শনির 7.5 চলে, তারও উচিত ভেজ খাওয়া ডেইলি, কিন্তু এটা কিন্তু এই নয় যে খালি মঙ্গল বৃহস্পতি শনি, ডেইলি, ঠিক আছে। আচ্ছা, তাতে কি হয়, শনির প্রভাবটা কুপ্রভাবগুলো পড়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কমে যায়। আচ্ছা, শুধু হনুমান চালিসা পাঠ করলেই হবে না, ঠিক আছে। আচ্ছা, যারা নাকি হনুমানজির পুজো করে তাদেরও কিন্তু উচিত ভেজ খাওয়া, ঠিক আছে। এমনিও আমাদের আর্য সমাজ যা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ভেজ খাওয়া উচিত। মানে ভেজ খেলে কি হয়, সমস্ত দেবতারা না তুষ্ট হয়, দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়, ঠিক আছে, কেন তুমি দেবপক্ষ, ঠিক আছে। এবারে যে রাহু কেতু সেও কিন্তু দেবত্ব পেয়েছে, কাজে প্রত্যেকের কুপ্রভাবটা না মানে স্টে ডাউন হয়ে যায় ভেজ খেলে, ঠিক আছে। ওই জন্য ভেজ খাওয়াটা প্রয়োজনীয় সবার জন্য, ননভেজটা আসুরিক, ঠিক আছে। তো তোমার ওয়ার্কের প্রশ্ন অনেক হলো, এবারে তোমার পার্সোনাল লাইফে যাই। আরেকটা কথা, তুমি এবছর বিয়ে করেছো, তো আরেকটা সেটা হচ্ছে কি মানে তুমি এমনি মানে কি কি লাইক করো, লাইক ডিসলাইক করো, মানে তুমি মানে যেমন তুমি ভেজ খাও, তো মানে তুমি তোমার পছন্দের এমন কোনো খাবার আছে না যেটা তুমি অনেক পছন্দ প্রিয়? হ্যাঁ, সে তো যে কোনো ভেজ খাবারই, লুচি তরকারি সবই তো ভালো লাগে, সবারই ভালো লাগে, ঠিক আছে। আর এমনি হবিস তোমার কি আছে, মানে সিনেমা দেখা, গান শোনার মধ্যে? আমি এমনি নেট সার্চ করি প্রচুর, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো নানা রকম জিনিস আপডেটস করা, ঠিক আছে, পড়াশোনা করা, এগুলো আমার মেইন হবি। রিসার্চটা খুব ভালো, যে কোনো কিছু রিসার্চ করা খুব ভালো লাগে, তো এইগুলো মেইন হবিজের মধ্যে বলতে পারো, ঠিক আছে, এই মুহূর্তে যেটা। তো এই আর কি চলছে। আর মুভিজ আমার দেখার সময় মানে কোনো পছন্দের নায়ক নায়িকা এরকম কিছু? উত্তম সুচিত্রা ছিল, ছিল মানে এখন তাদের মুভি দেখাও যায় না, টিভিতে দেখাও না, সময়ও নেই, ঠিক আছে। হ্যাঁ, মানে মহানায়ক এক কথা, মহানায়ক বেশিরভাগ ক্ষেত্রে দেয়া নেয়ার কয়েকটা ছবি আছে যেটা 25 বার ধরে, সপ্তাহে 25 বার করে রিপিটই করে ওটা, আর অন্য কোনো ছবি ওখানে রিপিটেড থাকে না, ওনাকে ছাড়া মানা যায় না। হ্যাঁ, আলাদা ক্রেজ, মহানায়ক উত্তম কুমার সবাই।
মানে লাইফ ডিসলাইক সব কিছুই মানে এর মধ্যে এর মধ্যে থাকে, হ্যাঁ। আচ্ছা, এমনি কি রোমান্টিক মানসিকতাটা কিরকম? সেরকম কিছু নেই, কিছু ভাবিনি। বিয়ে করেছে, আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। তো খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। দাদা কিন্তু আবার আসবে আমার সঙ্গে, একটা ব্লগ হবে আমাদের, সুন্দর একটা ব্লগ হবে। সেই ব্লগ ওখানে আগের থেকে বলে দিলাম অ্যাডভান্স, তোমরাও পাবে সেই ব্লগটা। তো খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। সো চলো আমরা আবার ব্লগ করবো। আর অবশ্যই যারা নিউমারোলজি হিসেবে জানতে চাও, দাদা কিন্তু জানো দাদা নিউমারোলজিস্ট ভাবে, তো দাদাকে যারা দেখাতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদার কাছে আসো। আই হোপ তোমাদের প্রবলেম সলভ হবে। আর বাকি সব কিছু দাদার সঙ্গে ভিজিট করলেই জানা যাবে। তো এছাড়া আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, আমিও দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমি আরও অনেক কন্টেন্ট নিয়ে আসবো নতুন নতুন। এছাড়া আমার আরও যে প্রোডাকশনটা রয়েছে বিস ফিল্মস প্রোডাকশন, ওখানে নতুন নতুন কাজ বেরোবে। বিগত অনেক বছর ধরে তোমরা কাজ আমার পাওনি, এখানে আমি আমার কাজ নিয়েছিলাম। তো সব কিছুই আসবে। তো চলো, ভালো থাকো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, বাই।